মুহূর্তে মনে হচ্ছে যে সংস্কারের পক্ষে বিএনপির চেয়ে জামাতের অবস্থান অথবা আপনারা তো বলছেন যে তারা পরিকল্পিত প্রতারণা করেছে। বিএনপির ব্যাপারে তো নাহিদ ইসলাম এই কথা বলেননি। বিএনপির ব্যাপারে বিএনপি তো পুরোপুরি সংস্কারের বিরোধিতা করেছে। বিএনপি একটা সময় বিএনপির শীর্ষ নেতৃত্ব স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা সরাসরি বলেছে কিসের গণভোট, গণভোট হবে না। মির্জা আব্বাস বলেছেন যে আপনারা যাই সংস্কার করেন এখন আমরা ক্ষমতা গেলে সব আপনার রিভার্স করে নিব। এই যে বক্তব্য আপনাদের কিন্তু এতদিন ছিল না, এটা জামাতের বয়ান। এই বক্তব্য ছিল, এই বক্তব্য তো আপনি নাই করে দিতে পারবেন না। এটা আপনাদের মুখে শুনিনি না, আমাদের মুখে দেখেন ব্যাপারটা হলো যে আমাদের মুখ হলো দুইটা। জামাতের নেতারা এই কথাই বলেছেন, বিএনপি বলেছে তারা সব সময় সংস্কারের পক্ষে। বিএনপি বলেছেন এবং আমরা বিশ্বাস করতে চাই এবং অবশ্যই এখনো বিশ্বাস করি, কিন্তু মূল জায়গাটা আপনারা যাকে প্রতারক বলছেন, পরিকল্পিতভাবে প্রতারণা করছে, তাদের উপর হঠাৎ বিশ্বাস আসার কারণ? না, বিশ্বাস তো আসে নাই। বিশ্বাস আসবে কেন? আমরা কি জামাতের কোনো যে তাদের যেই আপনার গঠন, তাদের যে ঐতিহাসিক বোধ, লেসার ইভিল যেহেতু বলছেন, নিশ্চয়ই বিশ্বাস এসেছে। না, লেসার ইভিল মানে সংস্কারের প্রশ্নে অথবা বিচারের প্রশ্ন যদি বলেন, কিংবা আপনার এই জুলাইয়ের প্রতি কমিটমেন্টের প্রশ্নে আমি নিশ্চিতভাবে বলবো যে আপনার জুলাইকে যারা আপনার সত্যিকার অর্থে ধারণ করে সেই শক্তিগুলোর মধ্যে আমরা অপেক্ষাকৃত তাদের কাছে মনে হচ্ছে এই মুহূর্তে তাদের সাথে আমাদের একটা সমঝোতা যাওয়াটা আমাদের জন্য। এবং পুরো সময় জামাত নেতা গোলাম পারওয়ার একটা কথা বলেছিলেন যে তোমরা নতুন ছাত্রদের দল, রাজনীতিতে জামাত ইসলামের সাথে পাল্লা দিতে গেলে আরো বহুদূর যাইতে হবে, জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না। এটা কি ভুল বোঝা এক রকমের? তাহলে না, ভুল বোঝান না। দেখেন, আমি খুব স্পষ্ট করতে চাই, প্রথমত উই আর নট সাবস্ক্রাইবিং জামাতস পলিটিক্স। হ্যাঁ, তাদের পলিটিক্স, তাদের ঐতিহাসিক দায়, তাদের যে বর্তমান ধর্মভিত্তিক রাজনীতি, কোনোটাই সাবস্ক্রাইব করি না। কিন্তু একই সাথে আপনার নির্বাচনী মাঠে বিএনপি নিয়ে যে ভাষায় আপনি বললেন, এটা কিন্তু জামাতের বক্তব্য এতদিন শুনে এসেছি, তাহলে কি সেটা এক ধরনের সাবস্ক্রিপশন হচ্ছে না? না, সাবস্ক্রিপশন কেন হবে? আমরা তো সংস্কারের প্রশ্নে বলছি। কিন্তু জামাতের রাজনীতি দেখেন, জামাতের আইডেন্টিটির প্রশ্ন নিয়ে বেশি কথা হচ্ছে। জামাত কি বলছে সেটা নিয়ে না। জামাত বিএনপি সম্পর্কে কি বলছে সেটা জামাতের পরিচয় না। জামাতের পরিচয় হলো জামাতের জন্ম প্রক্রিয়া, জামাতের বাংলাদেশ রাষ্ট্রের ঐতিহাসিক যেই সেই ক্ষণে জামাতের যে অবস্থান, পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে জামাত বিভিন্নভাবে প্যারাসাইটের মতো হয়ে যেই জোটগুলো গঠন করেছে এবং ক্ষমতার সাথে থেকেছে, এবং এখন যেইভাবে আপনার বাংলাদেশের যে ধর্মীয়ভাবে যে একটা দক্ষিণপন্থের উদ্ভব ঘটছে, এটার সাথে জামাতের যে সংশ্লিষ্টতা, সবগুলো সত্য এবং সবগুলো আমরা স্বীকার করি। এবং স্বীকার করে আমরা বলছি বাংলাদেশে এই মুহূর্তে গণতন্ত্রের জন্য এনসিপি একটা স্টেবিলাইজিং ফোর্স। এনসিপি এখন যদি বলেন বিএনপির দিকে যাবে, তাহলে আপনি পুরো মাঠ ছেড়ে দিচ্ছেন জামাতের প্রতি। আপনি যখন পুরো মাঠ দিয়ে দিচ্ছেন দক্ষিণপন্থা, থেকে বলছিলেন যে আপনারা 300 আসনে আলাদা নির্বাচন করতে চান, আজকে জনাব নাহিদ ইসলাম তো সেই কথাই বললেন যে সেটাই আপনাদের অবস্থান ছিল, তাহলে সেখানে অসুবিধাটা কি হলো? সেটা আরেকটা প্রক্রিয়াগত বিষয়। 300 আসনের নির্বাচনের জন্য আমাদের লিস্ট রেডি ছিল। আমাদের নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব তাসনিম জারা, উনি এটার সেক্রেটারি জেনারেল ছিলেন, উনি এই প্রক্রিয়া যুক্ত ছিলেন এবং উনি 125 জন প্রার্থী দেওয়ার পর আমরা দেখেছি কোনো কারণ ছাড়াই আর প্রার্থী কোনো ঘোষিত হচ্ছে না। বারবার চাপ দেওয়া সত্ত্বেও প্রার্থী ঘোষিত হয় নাই। এখানে আমরা দেখেছি সামহাও এখানে কিছু ব্যাপার আছে যেগুলো সবগুলো হয়তো এখনই বলা যাবে না। আরেকটু বিস্তারিত বিষয়টা হলো যে পরে শুনবো আমরা। এই ফাঁকে মাহমুদা হাবিবা আপনার কাছে আসতে চাই। আরেকটা সংবাদ দেখছিলাম, জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে যে বিএনপির সাথে আপনাদের আসন সমঝোতা হতে পারে, সে পথে আসলে আপনারা এগোচ্ছেন কিনা? এছাড়াও তো আরো জোট নিয়ে আপনাদের আলোচনা আছে, জাতীয় পার্টি নিয়ে নানান প্রশ্ন আছে। আওয়ামী লীগের সময়ে আসলে জাতীয় পার্টি যে ভূমিকা রেখেছিল সেটাকে খুব স্পষ্টতই এই যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, সেটাকে টিকিয়ে রাখার একটা খুব বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে জাতীয় পার্টিকে, তারাও নিজেরা ব্যবহৃত হয়েছেন সেভাবে। আসলে সেই আলোচনাগুলো চলছে কিনা এখন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচকদের এবং যারা শুনছেন তাদেরকে। হতে পারে তো একটা প্রত্যাশামূলক বার্তা, এবং সত্যি কথা জাতীয় পার্টির এই বিষয়ে আমার কোনো কিছুই জানা নাই এবং সম্ভাবনা অতি ক্ষীণ। এটার আমি কোনো সম্ভাবনা আসলে দেখতে পাই না। আপনি শুধু জাতীয় পার্টির কথা বললেন, তো এটা চরমোনাই, কিন্তু কি বলে চরমোনাই কি ওটা চরমোনাই পীর সাহেবের দল ইসলামিক শাসন আন্দোলন না, সেইটাও এনারাও তো আরেকটা খুব স্ট্রং পিলার যারা দীর্ঘদিন সহযোগিতা করেছেন এই কি বলে ফ্যাসিজমকে টিকিয়ে রাখতে, ফ্যাসিজমকে একটা শেপ দিতে, ইসলাম ফোবিয়াকে যখন স্টাবলিশ করা হয় বাংলাদেশে তাদের মাধ্যমেই তো এটা জায়েজ করা হয়েছিল যে একটা ইসলামিক ফ্রন্ট তাদের আছে। সো ওই জায়গাটায় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং আমার যতটুকু জানা আছে, দেখুন আমি অনেক আগেও বলেছি, আমাদের আসলে কম্পার্টমেন্টাল বেসিসে কাজ করি আমরা। নেগোসিয়েশন বলুন, আলাপ আলোচনা বলুন, আমি কখনো কোনো ফোরামে এই দলটার কথা শুনিনি, জাতীয় পার্টির কথা শুনিনি। কিন্তু আন্দালিব রহমান পার্থ অলরেডি একটা জাতীয় পার্টি আমাদের সাথে আছে, সেটা হচ্ছে আন্দালিব রহমান পার্থ। তিনি আমাদের একটা যুগপৎ আন্দোলনের একজন নেতা। এছাড়া আমি তো আর কোনো সম্ভাবনা দেখি না। অনেক কিছু বললেন আমার সম্মানিত সহযোদ্ধা ছোট ভাইও, সেটাও তার মধ্যে একটা প্রধান হলো যে ছোট দলগুলোকে গিলে খাওয়া। ছোট দলগুলোকে গিলে খাওয়ার রাস্তা তো তৈরি করে দিয়েছেন এই আরপিওতে। আপনি গণতন্ত্রের সৌন্দর্যের মধ্যে এটাও একটা খুব বড় সৌন্দর্য মঞ্জুর ভাই, যে একজন নেতা তার
রাজনৈতিক বিশ্বাস এবং তার আদর্শগত ভিন্নতা থাকতে পারে এবং তার একটা স্ট্রং ভয়েস থাকতে পারে, ক্ষেত্রবিশেষে তিনি কিন্তু একটা অনেক ক্ষেত্রে নিয়ামকও হয়ে উঠতে পারেন নানা বিষয়ে। ওই সৌন্দর্যটাকে টিকিয়ে রাখা প্রয়োজন। ওই সৌন্দর্যটার জন্য রাজনৈতিক জোট মানেই আপনাকে জোটের মানে প্রতীক ব্যবহার, আপনি যে বিশ্বজুড়ে মানে সারা বিশ্বেই যেখানেই দেখবেন, আপনি ভারত দেখেন, অন্যান্য জায়গায় দেখেন, আরপিওর এই ধারাটা যখন তারা করলেন, এই ধারাটা তো সুদূর প্রসারী চিন্তা করেই করা হয়েছে। ছোট দলগুলোকে বিলীন করে দেওয়ার জন্য করা হয়েছে। ছোট দলগুলো বিলীন হয়ে আসলে থাকবে তাহলে কারা? এইটা তো রং। আমি এখন যদি আশরাফ কায়সার ভাই, তিনি একজন সফল জার্নালিস্ট, তিনি একজন বুদ্ধিজীবী, তিনি যদি মনে করেন তার মতধারার 10 জনকে নিয়ে তিনি একটা রাজনৈতিক দল করবেন, তারা হয়তো সেই ধরনের জনবল বা সেই অর্থে বর্তমান রাজনীতির রেগুলার প্র্যাকটিসগুলো থাকবে না, কিন্তু পার্টি হিসেবে তার যদি একটা নিবন্ধন থাকে, তার কি রাজনীতি করার অধিকার থাকবে না? মানে ধরুন জোট করলেই যে আপনার নিজস্ব মার্কা নিয়ে করতে হবে, এই বাধ্যবাধকতাটা কিন্তু আপনি সুদূর প্রসারী যখন চিন্তা করবেন, আগামী নিয়েও ভাববেন, ছোট দলগুলো আসলেই আর অস্তিত্ব থাকবে না। ছোট দল আমরা যতটা না নিয়েছি, তার চেয়ে ছোট দল অনেক বেশি আগ্রহী। এটার প্রধান আপনি গণ অধিকার পরিষদটা আপনার চোখের সামনে এক্সাম্পল হিসেবে আছে। এইখানে একটা জিনিস হলো যে একটা লেভারেজ, আমরা যখন একটা আসন ভিত্তিক সমঝোতা করি, এনসিপি কি করেছে? আসন ভিত্তিক সমঝোতা করেছে, কাদের নিয়ে করেছে? সেখানে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নাই? আছে তো। এই সমঝোতাতে তো আছে তাদের সাথে, তার মানে ওই জোটের কিন্তু ওই নামটা আসবে। তাদের সাথে অলি আহমেদ সাহেবের মতন ব্যক্তিত্ব আছেন, তাদের সাথে আরও দেখলাম আজকে 13টা দল, ভুল না হলে এবি পার্টিও তো থাকার কথা। এবি পার্টি যদি সম্পর্কে যদি এখন উচ্চবাচ্য শুনি, কিন্তু যেহেতু তাদের সাথে ছিলেন, ধরে নিচ্ছি হয়তো আমরা সেটাও জানতে পারবো। এই দলগুলোর একসাথে হওয়া, এই একসাথে হয়ে নির্বাচন করতে হলে, সর্বোচ্চ সুবিধা পেতে হলে আপনাদেরকে তো ওই প্রতীক ব্যবহার করতে হবে, ওই প্রতীকটা ব্যবহার করতে হবে। আপনি শুধু আপনি ওই আসনে প্রার্থী দিলেন না, ধরুন দাঁড়িপাল্লা তার প্রার্থী দিল না, ওর সাথে আলাউদ্দিন সাহেব তো নির্বাচন করছেন না, হ্যাঁ, উনি যদি করতেন, আমি ওনার একটা উদাহরণ হিসেবে বলি, তার এলাকায় জামাত ইসলাম কোনো প্রার্থী দিল না, দাঁড়িপাল্লা, তো ভোটটা কীভাবে সিকিওর হবে? ভোটটা সিকিওর করার জন্য জামাত ইসলামে ক্যাম্পেইন করতে হবে এবং ঘরে ঘরে যেতে হবে। দেখুন, আরেকটা কথা বলে আমি এটা শেষ করি, জোটকে সাধুবাদ জানাই। জোট সবসময় একটা ইন্টারেস্টিং চেঞ্জ ইন পলিটিক্স, তারা নতুন যে জোট করেছেন সেটাতে আমি সাধুবাদ জানাই। কিন্তু দিন শেষে আপনি যখন বলছেন যে বড় দলগুলো ছোট দলকে খেয়ে ফেলছে, তখন এনসিপি ওয়াজ ভেরি হ্যাপি যখন এই আরপিওর এই ধারাটা আপনার কি বলে বহাল থাকলো, এবং বিএনপি কিন্তু হেরে যায়, রিট করেছিল তারা এটা নিয়ে, তারা কিন্তু হেরে যায়, এবং সেটা নিয়ে খুব মানে ফেসবুকে নানা ধরনের বাক্য বিশেষণ ব্যবহার করে মানে সেই বিজয় উল্লাস করা হয়েছিল। কিন্তু এটা কখনো ভেবে দেখা হয়নি যে বহু দল আছে যারা আজকে 8 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর তারা সংগ্রাম করেছেন, কিন্তু তারা বাধ্য হয়েছেন এবার তাদের প্রতীকটাকে মানে কোরবানি দিতে। এইটার দায় কিন্তু আগামীতে যারা বহুদিন পরে, আজ 5 বছর পরে হোক মঞ্জুর ভাই, 10 বছর পরে হোক, এগুলো নিয়ে তো আলোচনা হবে। আলোচনা যখন হবে, কতখানি যে এই দায়ভার কাঁধে চাপবে, এটা আমার মনে হয় না যে এই আমার তরুণ বন্ধুরা এটা অনুধাবন করতে পারছেন। ধন্যবাদ। জনাব আশরাফ কায়সার, আপনার কাছে আসি। জনাব মাহফুজ আলম, তার সাথে এনসিপির বন্ধুত্ব, তার নীতিগত বিভিন্ন ক্ষেত্রে সহায়তার যে কথা তিনি উল্লেখ করেই বলেছেন যে এই যে সিদ্ধান্ত জামাতের সাথে আসন ভাগাভাগিতে যাওয়া, সেটা থেকে তিনি তার নিজের দূরত্বের কথা স্পষ্ট জানিয়েছেন। তাসনিম জারা, তাসনুভা জামিনের মতন নেতারা তারাও সরে এসেছেন, পদত্যাগ করছেন, অনেকে নির্বাচন না করার ঘোষণা দিচ্ছেন। এই অবস্থায় আসলে নির্বাচনের সমীকরণটা কি দাঁড়ালো? নির্বাচনের সমীকরণ থেকে আদর্শ বিচ্যুত হচ্ছে, নীতি নৈতিকতা বিচ্যুত হচ্ছে, এবং এনসিপি এতদিন জামাতের, বা আপনি যেটি বলছিলেন জামাতের ব্যাপারে প্রতারণার যে অভিযোগ করেছে, আজকে এনসিপির ব্যাপারেও একই অভিযোগ উঠেছে। তারা জুলাই অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষার সাথে গত 16 মাস ধরে বিভিন্নভাবে মানুষের পারদ উপরের দিকে তুলেছেন, আজকে তারা প্রতারিত ফিল করছেন। কেননা আপনি যদি স্বাধীনতা বিরোধী একটি চক্রের সাথে নির্বাচনী সমঝোতা করেন, তাকে আপনি যেই নামেই ডাকুন না কেন, জোট, নির্বাচনী সমঝোতা, আসন ভাগাভাগি, আপনি তো একই ঘরে ঢুকে গেলেন। এবং সেটি হচ্ছে জামাত ইসলামী এবং দক্ষিণপন্থী অনেকগুলো দলের সম্মিলন, যারা 8 দল বলে এতদিন নিজেদেরকে পরিচয় দিচ্ছিল। আজকে থেকে তারা 10 দল, কারণ অলি আহমেদ জয়েন করেছেন আর এনসিপি জয়েন করেছেন। আপনি শুধু একবার ভাবেন যে এনসিপি তার 30 জনকে আসন সংরক্ষণ করতে গিয়ে 100 জনের উপরে কি অন্যায়টা করলো, যে 125 জনের নমিনেশন তারা দিয়েছিল। এই যে ডক্টর তাসনিম জারা অথবা তাসনুভা জামিনকে আমরা প্রচারণা করতে দেখেছিলাম, তারা এখন কোথায়? তারা এতিম, তারা এনসিপিও না, তারা কেউ স্বতন্ত্র, কেউ নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। তাহলে আপনি যখন রাজনৈতিক সংগঠন দাঁড় করান, নতুন বন্দোবস্তের কথা বলেন এবং জুলাই চেতনা বলে একটি অদ্ভুত আশাবাদ ছড়ান, আর আপনি 30টি আসন সংরক্ষণ করতে গিয়ে 270টি আসনে আপনি কাকে সমর্থন দিচ্ছেন?
এবং আমি যতটুকু জানি শর্ত হচ্ছে 30টি আসনে জামাত এবং অন্যান্য দক্ষিণপন্থীরা এনসিপিকে সমর্থন দিবে, আর 270টি আসনে এনসিপি জামাত এবং দক্ষিণপন্থীদেরকে সমর্থন দিবে। তাদের কেউ কেউ বাংলাদেশে শরিয়া আইন কায়েম করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কাজে এনসিপিকে আগামীতে এরকম একটি পশ্চাৎপদ রাজনীতির ভারও বহন করতে হবে। শুনেন, আমাদের এখানে কথা দিয়ে অনেকে পার পেয়ে যেতে চায় এবং নির্বাচনের আগে তো এটি আরো বেশি ঘটে। তারা বলছেন যে এটি আদর্শিক কোনো মেলবন্ধন নয়, বরং শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক, হ্যাঁ, এর বাইরে আসলে কোনো আদর্শিক ঐক্যতা নেই। সমস্যাটি হচ্ছে নির্বাচন এলে আমরা প্রথমে ধরাশায়ী হতে দেখি আদর্শ, দ্বিতীয় ধরাশায়ী হতে দেখি নৈতিকতা, তৃতীয় ধরাশায়ী হতে দেখি আপনার রাজনীতি। কাজেই এনসিপির মতো একটি 12 মাস কিংবা 14 মাস বয়সী দল অথবা আরও কম, তার কাছ থেকে আমরা কিন্তু এই পুরনো রাজনৈতিক চর্চা আশা করিনি। তাদের কাছে আমরা আশা করেছিলাম তারা মাঠে টিকে থাকবে, এই নির্বাচনে তারা একটিও আসন পাবে না, তাতেও তাদের সাংগঠনিক কোনো ক্ষতি হতো না। 300টি আসনে যদি আপনি প্রার্থী দিতেন, 300টি আসনে 300 জন নেতার নাম বলতে পারতেন। এখন আপনি কোথায় ঢুকে গেলেন? জামাত ইসলামীর মতো একটি দলের পকেটে ঢুকে গেলেন। এখন লোকে যেটা বলাবলি করছে যে এরা সবাই আসলে জামাত ইসলামী, কেউ আপ, কেউ এনসিপি, কেউ এবি পার্টি, এগুলো হচ্ছে ইরান যেরকম প্রক্সি ওয়ার করে মিডল ইস্টে, এটা জামাতের প্রক্সি সংগঠন। যখন যাকে লাগে সেই বাটন অন করা হচ্ছে, বাটন অফ করা হচ্ছে। মানুষ যারা জুলাই অভ্যুত্থানে নেমেছিল তাদের 1%ও এই লোকগুলো না, 99% লোক মনে করছে তারা জুলাই অভ্যুত্থানের সাথে প্রতারণা করেছে, ওই রাজনীতি দাঁড় করাতে পারেনি। তাদের কেউ কেউ উপদেষ্টা হয়েছেন, কেউ কেউ অর্থনৈতিক অসঙ্গতির সাথে জড়িয়েছেন, কেউ কেউ রাজনীতিক দুরাচারের সাথে যুক্ত হয়েছেন। এনসিপির জন্য এটি একটি ভয়ঙ্কর রাজনৈতিক মৃত্যু। আমি শিওর জানি না যে আগামী নির্বাচনে জামাতের সাথে গিয়ে তাদের 30টির মধ্যে কয়টি আসন তারা বিজয়ী হতে পারবেন, কেননা তারা যদি দাঁড়িপাল্লা নিয়ে না নির্বাচন করেন সেক্ষেত্রে তাদের মার্কা আসলে গ্রামগঞ্জে কোথায় গিয়ে দাঁড়াবে। যেই ভয়ে কিন্তু বিএনপির অনেক সঙ্গী ধানের শীষে চলে এসছেন। আপনি গণ অধিকার পরিষদ দেখেন, 2 নেতার দল, এক নেতা চলে গেছেন ধানের শীষে, আরেক নেতা বোধহয় ট্রাক মার্কায় চলে গেছেন। আমরা রাজনীতির এই চর্চাটি পছন্দ করছি না, কেননা আপনি ছোট দল হন, মাঝারি দল হন, আপনি ভিন্ন মতের মানুষ হন, আমরা গণতান্ত্রিক চর্চায় সেটি দেখতে চেয়েছিলাম। আমরা বিএনপি জামাতের বাইরে বা আওয়ামী লীগের মতো দলের বাইরে নতুন রাজনৈতিক দলকে সাধুবাদ কেন জানিয়েছিলাম? এনসিপির উদ্বোধনী অনুষ্ঠানে আমি গিয়েছিলাম এটি বুঝতে যে তারা আসলে নতুন কথা বলে কিনা, তারা নতুন রাজনীতির চর্চা করে কিনা। আজকে এনসিপি নিজেকে যেই জায়গায় ঠেলে দিল, এই 10 মাস বয়সী কোনো রাজনৈতিক দলকে বাংলাদেশের ইতিহাসে এইরকম কম্প্রোমাইজড হতে আমরা আর দেখিনি। ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। ফিরে আসবো জনাব আলাউদ্দিন আপনার কাছে। কদিন আগে গণতান্ত্রিক সংস্কার জোটের ঘোষণা দেয়া হলো এনসিপির সাথে আরও একটি দল মিলে, এবং তাদের অন্যতম নেতা এখানে জনাব হাসনাত কাইয়ুম, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি তিনি এই জামাতের সাথে জোটে যাওয়ার ব্যাপারে, তিনি স্পষ্ট করেই বলছিলেন যে এই ধরনের কোনো আলোচনা তাদের মধ্যে তো হয়নি, বরং এই ধরনের কোনো আসন ভাগাভাগিতে তারা যাবেন না, এই ধরনের একটা আলোচনা ছিল। তাহলে এখন গণতান্ত্রিক সংস্কার জোটের আসলে কি হচ্ছে? এটি কি বিলুপ্ত হয়ে গেল? প্রথমত গণতান্ত্রিক সংস্কার জোট যেই লক্ষ্য আদর্শকে আপনার কেন্দ্র করে হয়েছিল, সেখানে আপনি যে ব্যানার দেখেন স্পষ্ট লেখা ছিল রাজনৈতিক জোট, নির্বাচনী জোটের কোনো কথা ছিল না সেখানে, এবং সেই স্টেটমেন্টও ছিল না। আবার একই সাথে আপনার এনসিপি যে নির্বাচনী কৌশলের অংশ হিসেবে আসন ভাগাভাগিতে গিয়েছে, তার সাথে কিন্তু এবি পার্টি যায় না। মানে এনসিপি একটা দল হিসেবে গিয়েছে, এনসিপি কিন্তু জোট হিসেবে যায় নাই। হ্যাঁ, এখন জোট কিন্তু জোটের জায়গা আছে। এখন কেউ যদি মনে করে জোটের কোনো সদস্য দল হিসেবে আপনার কোথাও অন্য কোনো জোটে অথবা অন্য কোনো আপনার আসন সমঝোতায় যেতে পারবে না, তাহলে সেটা একটা ভিন্ন কনসার্নের জায়গা। কিন্তু যদি বলেন এবি পার্টি কিন্তু এখন পর্যন্ত জামাতের সাথে কোনো আপনার আসন ভাগাভাগি কিন্তু জোটে কিন্তু যায় নাই। হ্যাঁ, আজকে পর্যন্ত আমরা দেখি যায় নাই ধরেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এখন পর্যন্ত জোট আছে, তাদের কনসার্নটা আমরা দেখেছি, তারা সংবাদ সম্মেলনে জানিয়েছেন। কিন্তু একই সাথে এটাও সত্য যে এই যদি এইভাবেই হয়, খুব আপনার গ্রেট কনসার্ন থাকলে হয়তো এই জোট কাজ করবে না। হ্যাঁ, বাট আমরা প্রত্যাশা করব যে এই জোট কাজ করা উচিত। মানে কারণ আমাদের আসলে মানে এই নির্বাচনী কৌশলের কাছে এই জোটের যে দাবিটা ছিল, এই দাবিটা তো বরং আরও স্ট্রেংথেন হয়েছে, যে এখানে আপনার আরও অনেকগুলো দলকে সাথে নিয়ে আপনি একই দাবি নিয়ে আপনি আগাতে পারছেন। এর পাশাপাশি যে সব মিলে নিরাপত্তার বিষয়টা ঘুরে ফিরে আসছে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর থেকে, সেখানে আসলে এই জোট গঠন বা এই আপনারা যে ভাষায় আজকে জনাব নাহিদ ইসলাম বললেন
সেই দিকে আসলে এই আসন ভাগাভাগি বলুন বা সমঝোতা বলুন, এটাতে লাভ কিভাবে হচ্ছে? প্রথমত নিরাপত্তা একটা আপেক্ষিক বিষয়। নিরাপত্তা আসলে কেউ কাউকে দিতে পারে না ওইভাবে রাষ্ট্রের মধ্যে। নিরাপত্তা একটা পাওয়ার কোশ্চেন। যদি আপনার পাওয়ারফুল কেউ মনে করে আপনাকে, তাহলে সে আপনাকে হিট করার আগে সে ভাববে, সে তো ফাইট ব্যাক করবে। কারণ আমাদের এখানে যেটা হয়েছে, আপনার শহীদ ওসমান হাদির যে ঘটনা, এই ঘটনাটা কিন্তু তফসিলে পরদিন হয়েছে, এবং আমি অন্তত পুরোটা বিশ্বাস না করলেও আমি কনসার্ন যে এই ঘটনাটা এই ধরনের জোটের দিকে ঠেলে দেওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রেখেছে। কারণ ওসমান হাদির যেদিন গুলিবিদ্ধ হয়েছে শুক্রবার, এর পরের শুক্রবার পর্যন্ত কিন্তু কার্যত আপনার এনসিপি অথবা অন্যান্য ছোট রাজনৈতিক দলে কিন্তু কোনো রাজনৈতিক আপনার ছিল না। হ্যাঁ, পুরো একটা টালমাটাল অবস্থায় চলে গিয়েছিল। এবং তারপর এক সপ্তাহ পরে যখন তার মৃত্যু হলো, তার মৃত্যুর পরে আপনার এরপরে শনিবার তার জানাজা হলো। এই ফুনারালের পুরো প্রসেসের মধ্য দিয়ে আসলে স্বাভাবিকভাবে যারা আপনার এস্টাবলিশড পলিটিক্যাল পার্টি, তাদের কিন্তু আপনার মানে মোটিভেশন কিংবা আদার্স জিনিসগুলো খুব বেশি ম্যাটার করে না। তারা একটা ঘোষণা দিয়ে দিলে তাদের 300 আসনে সব জায়গায় দে হ্যাভ দ্য রেডি ফোর্স। এনসিপির জন্য কিন্তু এটা ছিল একটা আপনার পুরোপুরি একটা অর্গানিক মুভমেন্ট, যেমন আমাদের নেতা নেত্রীরা আসনে যাচ্ছিলেন, বিভিন্নভাবে আপনার ছড়িয়ে পড়ছিলেন, ঠিক এটা কিন্তু একরকম স্টপ হয়ে গেল। এবং এটা আমি বিশ্বাস করি যে এটা একটা বড় প্রভাবক হিসেবে ভূমিকা পালন করছে। কিন্তু এই প্রভাবকের জায়গাটা যে তাকে জামাতের দিকে নিয়ে গেলে তার নিরাপত্তার জায়গায় কোনো সংস্থান হবে, এটা হয়তো এখনই আমি বলতে পারি না। এটা আমাদের নেতৃবৃন্দ মনে করেছেন, এটা হয়তো সময় বলে দিবে যে সত্যিকার অর্থে এই জোট তাদেরকে কোনোভাবে বাঁচাতে পারবে কিনা। ধন্যবাদ। জনাব আশরাফ কায়েসার, ওসমান হাদির হত্যাকাণ্ডের পরে আসলে কি কি সমীকরণ পাল্টেছে বলে মনে হয়, যে কারণটা আজকে দেখানো হচ্ছে এনসিপির তরফ থেকে, আপনার কাছে এই যুক্তিটাকে কি মনে হয়েছে? দেখুন, বড় রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে তাকালে এনসিপির আদর্শ এবং জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতি, তার দিকে তাকালে এইটি আমার কাছে এই যুক্তি ধোপে টিকে না। ওসমান হাদিকে মানে হত্যা করা হয়েছে এবং অনেকের জীবন কিন্তু আশঙ্কার মধ্যে আছে। শুধু এনসিপির লোকদের জীবন আশঙ্কার মধ্যে আছে এটি ভাবার কোনো কারণ নেই। দেখুন, যারা টার্গেট কিলিং করে তারা সমাজের অন্য স্তরের মানুষকেও কিল করতে পারে একটা অস্থিরতা তৈরি করার জন্য, অনিশ্চয়তা তৈরি করার জন্য। তাহলে কি অন্য স্তরের মানুষগুলো এখন কম্প্রোমাইজড লাইফে চলে যাবে? সে তার পেশা বন্ধ করে দিবে, সে ঘরের ভিতরে আবদ্ধ হয়ে যাবে? এইসব কথা যখন কোনো রাজনৈতিক নেতা বলেন বা কোনো রাজনৈতিক দল বলেন, তাদেরকে পরিষ্কার আমরা বুঝতে পারি তারা কোন রাজনীতি করতে চাচ্ছেন। আপনি জামাতের সাথে যাওয়া মানেই আপনার জীবনের সুরক্ষা নিশ্চিত হলো। এই বোকার স্বর্গে বাংলাদেশে কে বসবাস করছে? ইভেন আমি এখন বলি, রাজনীতিবিদরা অনেক ধরনের ষড়যন্ত্র করেন। সব হত্যা যে দিনের আলোতে আমরা যা ভাবি তা না। সব হত্যার পেছনে, অনেক হত্যার পেছনে অনেক ধরনের ষড়যন্ত্র থাকতে পারে রাজনৈতিক পরিস্থিতিকে ব্যবহার করার জন্য। এবং ওসমান হাদির মানে তদন্ত ঠিক মতো এগোয়নি, হত্যাকারীদেরকে খুঁজে পাওয়া যায়নি। তারা যেভাবে সীমান্ত ক্রস করেছেন, আমার ধারণা এর পেছনে আরও বড় কোনো শক্তি আছে। শুধু একজন অস্ত্রবাজ মোটরসাইকেলে দুজন লোক ওসমান হাদিকে খুন করে সবার চোখের সামনে দিয়ে, তার ভাই তো সেই দিকে ইঙ্গিত করেছেন।